এতদিন পর্যন্ত আমরা যখন কোনো দোকানে কেনাকাটা করতাম, কেনাকাটা করার পরে আমাদের পকেটে যখন ক্যাশ টাকা থাকতো না, তখন আমরা কি করতাম? দোকানদারকে জিজ্ঞেস করতাম, "ভাই আপনার কি রকেট আছে? আপনার কি বিকাশ আছে?" অথবা যখন বড়সড় জিনিস কিনতাম, যেমন আপনার ধরেন মোবাইল, ল্যাপটপ কিনতাম, তখন আপনারা দোকানদারকে জিজ্ঞেস করতেন যে, "ভাই আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে? তাহলে দেন আমি এনপিএসবির মাধ্যমে টাকাটা পাঠায় দিচ্ছি।" আবার অনেকে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমেও পজ মেশিনে এভাবে গ্যাচাং করে আপনার পেমেন্টটা কিন্তু আমরা দিয়ে দিতে পারতাম। তো ক্যাশ টাকার বাইরে এতদিন পর্যন্ত এইভাবেই আমাদের ট্রান্সেকশনটা হইতো। তো এইখানে আপনারা যখন বিকাশ বা রকেটের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতেন, দোকানদারকে বলতেন, "ভাই আপনার বিকাশ নাম্বারটা বলেন।" আপনি নাম্বারটা টাইপ করতেন, কত টাকা, অত টাকা। তারপরে আপনার একটা কিউআর কোড আসতো, পাসওয়ার্ড-টাসওয়ার্ড দিয়ে আপনি পেমেন্ট করে দিতেন। এইটা করতে গিয়ে অনেক সময় কি হইতো, নাম্বারটা অল্প ভুল হওয়ার কারণে ওই দোকানদারের কাছে আপনার টাকাটা আর যাইতো না, অন্য জায়গায় চলে যেত। এরকম শত, শত ঘটনা আছে। যারা এই ধরনের ঝামেলায় পড়েছেন তারা জানেন এই টাকাটা ফেরত আনাটা যে কতটা ঝামেলার ছিল। কারণ অনেকগুলো পক্ষ এখানে জড়িত ছিল। এই প্রবলেম থেকে উঠে আসার জন্য বিকাশ কোম্পানি বা রকেট কোম্পানি চিন্তা করল যে এই নাম্বার আর যেন না চাপা লাগে, কাস্টমারদেরকে আমরা এরকম একটা কিউআর কোড দিয়ে দিব। এই কিউআর কোডটা ধরেন বিকাশ কোম্পানি যেই দোকানে দিয়েছিল, ওই দোকানদার কি করলো? যে কাস্টমাররা যখন পেমেন্ট করত, বিকাশের কাস্টমাররা তখন তাকে বিকাশের কিউআরটা দেখাইতো। আবার যখন রকেটের কাস্টমাররা পেমেন্ট করত, তখন তাকে রকেটের এই কিউআর কোডটা দেখাইতো। তো কাস্টমারদের বিকাশ থাকলে সে বিকাশে, দোকানদারেরও বিকাশের কিউআর কোড থাকলে পেমেন্ট করতে পারছে। বাট কাস্টমারের আছে বিকাশ, দোকানদারের আছে রকেটের কিউআর। এক্ষেত্রে কিন্তু পেমেন্টটা তখন করা যেত না। এই প্রবলেম থেকে উঠে আসার জন্য সেন্ট্রাল ব্যাংক এই চমৎকার উদ্যোগটা নিল। তারা চিন্তা করল, না, এত কিউআর থাকার দরকার নেই। সব দোকানদারের জন্য একটা কিউআর থাকবে যেটার নাম হবে বাংলা কিউআর। এটার নাম বাংলা কিউআর। এর মানে এই নয় যে অন্য কিউআর গুলা ইংরেজি কিউআর, ঠিক আছে? অনেকে আবার এরকম প্রশ্ন করে, ভাই এটার নাম দেয়া হইছে বাংলা কিউআর। এই কিউআরটা হলো একটা ইন্টার অপারেবল কিউআর। তার মানে হলো যে দোকানদার যদি আপনার বিকাশ অ্যাকাউন্টের বিপরীতে এই বাংলা কিউআর বিকাশ থেকে নেয়, তাহলে কাস্টমার যদি রকেটের কাস্টমার যায়, নগদের কাস্টমার যায়, যেকোনো ব্যাংকে ব্যালেন্স থাকুক এরকম কাস্টমার গেলে সে কিন্তু এই কিউআর কোডটা স্ক্যান করলে টাকাটা দিতে পারবে। তার মানে আগে যেমন বিকাশের কিউআর, বিকাশের কাস্টমার, রকেটের কিউআর, রকেটের কাস্টমার, এই লিমিটেশন কিন্তু আর থাকতেছে না। এখন তাহলে এটা কিভাবে কাজ করে? যেমন ধরেন যে দোকানদারের আছে রকেট অ্যাকাউন্টের বিপরীতে এই কিউআর নেয়া। কোথা থেকে নিবে? সেটা ওই যে রকেটের যারা এজেন্ট তাদের সাথে যোগাযোগ করলে তারাই কিন্তু দিয়ে দিচ্ছে। তো দোকানদার আছে যেটা বলছিলাম যে রকেটের কিউআর নেয়া, আর কাস্টমারের আছে মনে করেন যে একটা ব্যাংক অ্যাকাউন্ট। যেমন সোনালী ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে এবং সোনালী ব্যাংকের যে ব্যাংকিং অ্যাপ এটার নাম কি জানি? সোনালী ই-ওয়ালেট। ই-ওয়ালেটের মাধ্যমে সে কিছু আপনার ক্যাশলেস বা ট্রান্সেকশন করে, ডিজিটাল ট্রান্সেকশন করে। এখন সে গিয়ে একটা মোবাইল ফোন কিনলো ধরেন যে ৳২০,০০০। এখন এই কাস্টমার সোনালী ব্যাংকের ই-ওয়ালেটে ঢুকবে। ঢোকার পরে এই কিউআর কোডটা স্ক্যান করবে। আগে যেইভাবে অ্যাপে ঢুকে আপনার স্ক্যান করতে, এখনো ঠিক সেইম ভাবে এই কিউআর কোডের একটা ছোট্ট ছবি বা লোগো কিউআর, ওই যে অ্যাপটা সোনালী ব্যাংকের সেটাতে কিন্তু ১ম এই দেয়া আছে। সেটাতে টাচ করবে। টাচ করার পরে কাস্টমারের মোবাইল ফোনের ক্যামেরাটা অন হয়ে যাবে। সেই ক্যামেরাটা এই কিউআর কোডের সামনে যদি কাস্টমার ধরে, তখন ক্যামেরা এটা রিড করবে, পড়তে পারবে। মানে স্ক্যান করবে। স্ক্যান করার পরে দোকানদারের নাম, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, এই তথ্য চলে আসবে। তারপরে অ্যাপে কাস্টমার কি করবে? ওই অ্যাপের ভিতরে পরিমাণটা দিবে। তো দেয়ার পরে যখন ওকে করবে তখন একটা ওটিপি আসবে। ওটিপিটা বসায়া আবার ওকে করলে কিন্তু কাস্টমারের অ্যাকাউন্টে সোনালী ব্যাংক থেকে টাকাটা চলে যাবে। এখন এই সোনালী ব্যাংক থেকে টাকাটা ওই যে দোকানদারের কিউআর এর মাধ্যমে, দোকানদারের রকেট অ্যাকাউন্ট ছিল বলছিলাম না? রকেট অ্যাকাউন্টে ঢুকে যাবে। বাট এইটা কিন্তু ডিরেক্ট ঢুকে না। কিভাবে ঢুকে? বেশ কিছু পক্ষ এখানে কাজ করে। যেমন সোনালী ব্যাংক, সোনালী ব্যাংকের পরে আপনার এখানে এই টাকাটা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিস অপারেটর নামে কিছু প্রতিষ্ঠান আছে। তাদের হেল্প নিয়ে বাংলাদেশ ব্যাংকের এনপিএসবি নামক যে সেটেলমেন্ট সার্ভার সফটওয়্যার আছে বা মেকানিজম আছে, তা হয়ে আপনার বিকাশে আবার এরকম কয়েকটা স্টেপ হয়ে ঢুকে যায়। তো বাংলাদেশ ব্যাংক তো ভাই সরকারি প্রতিষ্ঠান, নন প্রফিটেরই, তার প্রফিট করার দরকার নেই। বাট সোনালী ব্যাংক, তারপরে আপনার বিকাশ, তারপরে যেটা বললাম যে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, অপারেটর, এরকম কিছু প্রতিষ্ঠান আছে। তারপরে আপনার এই যে কাস্টমারের কাছে মেসেজ আসে, তারপরে দোকানদারের কাছে মেসেজ আসে, এগুলো কারা দেয়? মোবাইল ফোন অপারেটররা। তো তারা তো ফ্রিতে কাজ করবে না। তাদের তো খরচ আছে। সো এরকম বিভিন্ন স্টেপ হয়ে যেহেতু ট্রান্সেকশনটা যায়, সেই ক্ষেত্রে আপনার এই বাংলা কিউআর এর ট্রান্সেকশন এর জন্য দোকানদারের কাছ থেকে কাস্টমারের কিন্তু কোনো খরচ নেই, কোনো অ্যাপও ইনস্টল করতে হবে না, কোনো অ্যাকাউন্টও খোলা লাগবে না। আগে তার যে বিকাশ অ্যাকাউন্ট ছিল, আগে থেকেই তার যে রকেট ছিল, আগে থেকেই তার যে ব্যাংকিং অ্যাপ ছিল, সেইটা দিয়েই কিন্তু আগের মতোই সে কিউআর কোড স্ক্যান করে পে করবে। বাংলা কিউআর নিয়ে তার আলাদা কোনো চিন্তার কারণ নেই। বিষয়টা হলো যে দোকানদারকে এই প্রসেসটা ফলো করে টাকা
তার গ্রহণ করার কারণে তাকে একটা এক্সট্রা চার্জ দিতে হয়। সেটা 0.50% থেকে শুরু করে 1.15% পর্যন্ত। তার মানে হলো ৳১,০০০ আপনার ট্রান্সেকশন করলে দোকানদারকে আপনার ৳৫ থেকে শুরু করে ৳১১.৫০ পর্যন্ত চার্জ দিতে হচ্ছে। এইটা আপনার ভেরি করে যে দোকানদার আসলে কার কাছ থেকে পেমেন্টটা রিসিভ করলো, আবার কার কাছ থেকে কিউআর কোডটা নিলো। বিকাশ থেকে নিলো, রকেট থেকে নিলো না কোনো ব্যাংক থেকে নিয়ম। এখন আপনার প্রশ্ন হইতে পারে, দোকানদার যেখানে নগদ টাকা নিতে পারে সেখানে নগদ টাকা না নিয়ে কেন খরচ দিয়ে বাংলা কিউআর এর মাধ্যমে আপনার এই পেমেন্ট রিসিভ করবে? তো দোকানদারের পার্সপেক্টিভ এ আপনাকে একটা এক্সাম্পল দেই। ধরেন যে একটা খুচরা দোকানদার যেমন রাস্তার চায়ের দোকানদার, সে কোন কাস্টমারের কাছ থেকে ৳৩১ বিল হলো চাটা খেয়ে খাওয়ার পরে, চা পান খাওয়ার পরে। এখন ৳৩১ কি নরমালি বাংলাদেশের মানুষ দেয়? দেয় না। তারা ৳৩০ দেয়, দিয়ে বলে আর নাই। দোকানদার এটা মেনে নেয়। ঠিক আছে? অথবা ৳৩২ দেয় কাস্টমার। তাহলে ৳৩০ দিক আর ৳৩২ দিক, এই ক্ষেত্রে দোকানদারের এবং কাস্টমারের ২ জনেরই কিন্তু একটা লসের পয়েন্ট থাকে। বাট বাংলা কিউআর এ পেমেন্ট করলে এই লসটা কারো জন্যই আর নেই। তাছাড়া একটা দোকান চালাইতে গেলে দোকানদারকে নানান সময় জাল টাকা পায় সে, ছেঁড়া টাকা পায়, ড্যাম, মিউটিলেটেড এরকম নানান ধরনের টাকা কিন্তু সে পায়। অনেক সময় কম পায় টাকা। তো এই লস গুলা কিন্তু তার আসলে থাকতেছে না। পাশাপাশি কিছু ক্ষেত্রে লোন পাওয়ার ক্ষেত্রেও তার জন্য সুবিধাজনক হবে। যেমন অলরেডি ডিজিটাল ন্যানো লোন নামে যে লোনটা, ওই যে আপনারা বিকাশ রকেটের মাধ্যমে একটা লোন নেন না ৳৫০,০০০ পর্যন্ত। এই লোন পাওয়ার ক্ষেত্রে কিন্তু দোকানদারকে এই ট্রান্সেকশন রেকর্ড গুলো হেল্প করবে। স্মার্ট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এ একটা ছোট্ট সবজিওয়ালাও এখন ঢুকে যেতে পারবে। পাশাপাশি একজন কাস্টমার হিসেবে আপনার কি লাভ? আপনার কোনো খরচ নেই প্রথমত। দ্বিতীয়ত হলো এই যে ভাঙতি টাকা নেয়া দেয়ার বিষয়টা, যেমন ৳১,০০০ ধরেন আপনার নোট দিলেন, আপনি একটা ৫ লিটারের সয়াবিন তেল কিনে কত ৳৯৬০ মনে হয় এখন দাম। তাহলে ৳৪০ দোকানদার আপনাকে ফেরত দেয়। এই ৳৪০ নেয়ার ক্ষেত্রে আপনার এই যে ময়লা টাকা, ছিঁড়া টাকা, জীবাণুযুক্ত টাকা, তারপরে নানান আপনার ইস্যু আছে, তাই না? এই ঝামেলা থেকে আপনি না গিয়ে জাস্ট ফোনটা অন করেন, কিউআর কোড স্ক্যান করেন, পেমেন্টটা দিয়ে দেন। আপনার রেকর্ডেড থাকতেছে আপনি কোথায় টাকা পেমেন্ট দিচ্ছেন, কত টাকা পেমেন্ট দিচ্ছেন। তো দিন শেষে বা মাস শেষে আপনার হিসাব রাখাও কিন্তু আপনার জন্য সহজ হয়। আর সর্বোপরি দেশের জন্য বেশ কিছু বেনিফিট আছে। প্রথমত সেন্ট্রাল ব্যাংকের যেটা বেনিফিট সেটা হলো যে, এই যে খুচরা টাকা লেনদেন করার জন্য খুচরা টাকা ছাপাইতে হয়। ছাপাইতে গিয়ে আপনার কি হয়? প্রচুর কাগজ, কালি, কলম এগুলা কিনতে হয়। অনেক খরচ আছে। সেন্ট্রাল ব্যাংকের এই খরচটা কমে যাচ্ছে। পরিবেশের জন্য এটা ক্ষতিকর ছিল। কাগজের ব্যবহার, কালির ব্যবহার সেটা কিন্তু আর হচ্ছে না। সেটা কমে যাচ্ছে। রাষ্ট্রের জন্য যেটা বেনিফিট সেটা হলো যে, আপনারা জানেন যে যত করাপশন, অন্যায়, অপরাধ আছে সবগুলোর পেছনে টাকার লেনদেন থাকে। তাই না? সো নগদ টাকার ব্যবহার যখন কমে যাবে, কম থাকবে, আমি বলছি না যে নগদ টাকা একবারেই থাকবে না, কম থাকবে, তখন লেনদেন করার জন্য নগদ টাকার শর্টেজ হয়ে গেলে এই ধরনের অপরাধমূলক কার্যক্রমও কিন্তু এক পর্যায়ে কমে যাবে বলে বিশ্বাস করি। তাছাড়া সরকারের যে আপনার ট্যাক্স ম্যানেজমেন্ট, রেভিনিউ ম্যানেজমেন্ট, এক্ষেত্রে সরকারের ইজি ট্র্যাকিং করা, তারপরে ইকোনমিক এক্টিভিটিস, জিডিপি তে কোথায় কি, কোন সেক্টর কি পরিমাণ ট্রান্সেকশন হচ্ছে, এগুলা জানলে কি হয়? অথরিটি গুলার ডিসিশন নেয়া খুবই সহজ হয়। সো বাংলা কিউআর নেয়ার জন্য আপনি যদি আগ্রহী থেকে থাকেন, তাহলে আপনি যদি একটা মার্চেন্ট হন, মার্চেন্ট মানে আমি এখানে বারবার দোকানদার বলতেছি। শুধু দোকানদার না, এখানে আপনার ধরেন একটা হসপিটাল আছে, আপনার যেকোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে, যেখানে আপনি বিভিন্ন কিছু বিক্রির মাধ্যমে বা বিভিন্ন সার্ভিস দেওয়ার মাধ্যমে, যেমন একজন সেলুন, একজন রিক্শাওয়ালা, একজন বাসের কন্ডাক্টর, তারাও কিন্তু আপনার টাকা গ্রহণ করে। তারাও কিন্তু এই বাংলা কিউআর, তার যদি বিকাশ বা রকেট মানে এমএফএস গুলাতে মার্চেন্ট অ্যাকাউন্ট থাকে, অথবা ব্যাংকে মার্চেন্ট অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট থাকে, সে নিতে পারবে। বড় ব্যবসায়ীদের তো আপনার ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স বা অন্যান্য অনেক ডকুমেন্ট থাকে। বাট রাস্তায় ফুটপাতে যে লোকটা সবজি বিক্রি করে, তার কিন্তু ট্রেড লাইসেন্স থাকে না। না থাকার পরেও সেও কিন্তু এই মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবে। এর জন্য বাংলাদেশ ব্যাংকের ২০২০ সালের মেবি পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট রিলেটেড একটা গাইডলাইন আছে বা একটা সার্কুলার আছে, যেখানে এই ধরনের স্ট্রিট ভেন্ডর যারা রাস্তায় বিভিন্ন জিনিস কেনাবেচা করে, তাদের জন্য কিন্তু আপনার এই ধরনের মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে সেই মার্চেন্ট অ্যাকাউন্টের বিপরীতে বাংলা কিউআর নেয়ার সুযোগ রয়েছে। ব্যবসায়ীর জন্য যখন বাংলা কিউআর সে নিবে, তার জন্য আলাদা কোনো ফি, কিন্তু বাংলা কিউআর নেয়ার জন্য আলাদা কোনো ফি তাকে দেয়া লাগবে না। বাংলা কিউআর মেইনটেইন করার জন্য আলাদা কোনো ফি দেয়া লাগবে না। জাস্ট যেটা বলেছিলাম ট্রান্সেকশন সেটেলমেন্ট করার জন্য আলাদা যে ফি আছে সেটা দেয়া লাগবে। তবে আমরা খুবই আশাবাদী, আপনাদেরও চাহিদা এবং এটাকে জনপ্রিয় করার জন্য এটা দরকারও আছে। এই ফি এর পরিমাণ যত কমানো সম্ভব, যতটুকু, যে সরকার যদি সাবসিডি দিয়ে বা কোনো অন্য কোনোভাবে কমাইতে পারে, দ্যাটস বেটার। এটা সবাই অ্যাকসেপ্ট করবে। আপনারা জানেন যে চায়নাতে গেলে এখন আপনারা কিন্তু নগদ টাকায় আসলে কোনো কিছু কেনাকাটাই করতে পারেন না।
তাই না? তারা আপনার সব এইভাবে কিউআর কোড পেমেন্টের মাধ্যমে ট্রান্সেকশন করছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আপনার ইউপে আছে, তারপরে আলিপে চায়নাতে আছে, তারপরে ব্রাজিলে মনে হয় বিক্স এরকম একটা অ্যাপ আছে যেটা খুবই সাড়া ফেলেছে। আপনার বিশ্বের বিভিন্ন দেশে এই খুচরা ট্রান্সেকশন গুলো করার জন্য নগদ টাকার পরিবর্তে এইভাবে কিউআর কোড বেসড পেমেন্ট কিন্তু অলরেডি চালু হইছে এবং সেটা খুবই জনপ্রিয় হইছে। বাট বড় ট্রান্সেকশন গুলো এখনো নগদে হচ্ছে, চেকে হচ্ছে, সেটা হয়তো বাংলাদেশেও হবে। আর নগদ টাকা যে একবারে চলে যাবে, থাকবে না বিষয়টা তা না। থাকবে। বাট নগদ টাকার ব্যবহারটা কমে আসবে এবং সেন্ট্রাল ব্যাংকও হয়তো আস্তে ধীরে নগদ টাকার সাপ্লাইটা আসলে কমায় দিবে এবং সবাইকে এই বাংলা কিউআর ব্যবহারে হয়তো অভ্যস্ত করে ফেলবে বা এক প্রকার বাধ্য করে ফেলবে।